দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। কোরবানি শেষ হয়েছে, মূলত চামড়া খাত নিয়ে এখন যে আলোচনাগুলো চলছে আমরা আজকে সেই বিষয়ে বিভিন্ন আঙ্গিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। একই সাথে কমোডিটি মার্কেট বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, সুতরাং সেখানে আসলে কতটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা গেছে অন্তর্বর্তী সরকারের এই আমলে, আমাদের এই দুই বিষয় সম্পর্কে ধারণা অলরেডি আপনারা একটু পেয়ে গেছেন যে আমরা অতিথি আসলে কাকে পেয়েছি। অত্যন্ত সম্মানিত অতিথি মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের খানিকটা আমাদেরকে দেওয়ার জন্য। আপনি সরকারে আসার পর দুটো বড় বড় ইভেন্ট মোকাবেলা করেছেন, প্রথমত রমজান, এরপর কোরবানি। যে ধারণা নিয়ে এই সরকারে যোগ দিয়েছিলেন তার কতটুকু এই দুই ইভেন্টের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পেরেছেন? ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা প্রায় 30 বছরের অধিক। আমি সরকারে যোগ দেওয়ার সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যে ব্যাপকতা, এটার বিষয়ে আসলে টু বি ভেরি অনেস্ট আমার খুব একটা ধারণা ছিল না। আপনি যে দুটো ইভেন্টের কথা বললেন, এই দুটো ইভেন্ট বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের খুবই ক্ষুদ্র একটা অংশ। এর ব্যাপ্তি অনেক বড় এবং এটা খুবই ডাইনামিক, গতিশীল একটা মন্ত্রণালয়। এখানে মনে করেন ট্রাম্প সাহেবের ট্যারিফ অথবা আমাদের ইন্ডিয়ান ট্রান্সশিপমেন্ট ক্যান্সেলেশনস অথবা আমাদের যত ক্রস বর্ডার ট্রানজ্যাকশন হয় এবং অ্যাট দ্য সেম টাইম ডোমেস্টিক মার্কেটের যে একটা বাজার ব্যবস্থা, সরবরাহ কেন্দ্রিক একটা বাজার ব্যবস্থা, এইটার সমন্বয়ে প্লাস বাজারের প্রতিযোগিতার সক্ষমতা বা ভোক্তা অধিকারের বিনিময়ে যে বাজারের শৃঙ্খলা ম্যানেজ করা, এরকম একটা সামগ্রিক কর্মকাণ্ড বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। তবে আমি যদি আপনার প্রশ্নের গোড়াতে আসি যে আমার এই দুটো ইভেন্টের স্পেসিফিক প্রেফারেন্সে যদি বলি, আলহামদুলিল্লাহ, প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন আমাদের। আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা উপলব্ধি করি যে বাজারে সরবরাহ কেন্দ্রিক একটা জটিলতা রয়েছে, যেটা কখনো কখনো খুবই সরল বিশ্লেষণে সিন্ডিকেশনের কথা বলা হয়। এই সর্বকেন্দ্রিক জটিলতাটাকে দূর করার জন্য প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাকে, অন্যান্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সকলের যে সার্বিক সহযোগিতা, এই সহযোগিতায় আমরা সর্বকেন্দ্রিক জটিলতাগুলোকে দূর করতে পেরেছি। তার ফলশ্রুতিতে বাজারে এক ধরনের স্বস্তি এসছে। বাট আমি ব্যক্তিগতভাবে এই স্বস্তিকে ব্যাপারে আমি নিজে স্বস্তিতে নেই। মানে আমার কাছে মনে হয় যে আমাদের যে টাকার যে মূল্যমান আমরা হারিয়েছি, সেখান থেকে আমরা এখনও দূরে রয়েছি। আমরা সেটাকে ফেরত আনতে চাই যতটুকু সম্ভব। ক্ষতির বিশালতা তো ব্যাপক। আমাদের শ্বেতপত্রে উঠে এসছে যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে চলে গিয়েছে। এটা যে গর্ত তৈরি করেছে আমাদের অর্থনীতিতে, এর ফলে এটা সামগ্রিকভাবে আপনার বাজার ব্যবস্থা থেকে শুরু করে টাকার ক্রয় ক্ষমতা থেকে শুরু করে সমস্ত কিছুতেই এর একটা প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে আমাদের এই মুহূর্তে যে মুদ্রাস্ফীতির যে লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় ব্যাংক স্থির করেছে এবং ওনারা আশা করছেন যে এটাকে 6% যদি নামিয়ে আনা যায়, তখন টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাজারে আরেকটু স্বস্তি আসবে বলে আমরা আশা করি। নিশ্চয়ই। আমি রিসেন্ট ইভেন্টের বিষয়ে দু একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানবো। আপনি এবছর চামড়ার দাম কিছুটা বাড়িয়ে এই সেক্টরটাকে একটু উজ্জীবিত করার চেষ্টা করেছেন। গেল 10-15 বছরে আমরা কিছু অব্যবস্থাপনার খবর এখানে দেখেছি। আপনার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না আমি জানি, কিন্তু মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন উৎস থেকে তথ্যপত্র যেটা পেয়েছি যে খুব একটা আসলে চামড়ার দাম বাড়েনি। আসলে আপনি যদি দেখেন যে আমরা যে চামড়ার মূল্য নির্দিষ্ট করেছি ঢাকাতে 1350 টাকা এবং ঢাকার বাইরে সম্ভবত 1150 টাকা। আমরা যেটা আপনি সঠিকভাবে বলেছেন, এটা শুধুমাত্র লবণযুক্ত চামড়ার জন্যই আমরা করেছি। আমার পাড়ার যে মসজিদ, সেটাখানে গতকাল চামড়া বিক্রি হয়েছে গড় মূল্যে, ছোট বড় মাঝারি সব সহ, 1372 টাকায়। সো
আমার পাড়ার মসজিদ থেকে আমি আপনাকে বলতে পারি যে সরকার উপযুক্ত মূল্যে বাজারে বিক্রি হচ্ছে। এর মধ্যে ব্যত্যয় তো নিশ্চয়ই আছে। সরকার সক্ষমতা তৈরি করার জন্য আমাদের যখন আলু বা পেঁয়াজ বা নিত্যপণ্যের দাম বেড়ে যায়, কারণ সরবরাহ ঘাটতি থাকলে সরকার চামড়ার একটা সরবরাহ ঘাটতি এবং চাহিদা বৃদ্ধি করার কিছু নীতি গ্রহণ করেছিল। সো আমরা 30,000 টন বা 7.5 লক্ষ মণ লবণ আমরা বিনামূল্যে মাদ্রাসা এতিমখানাতে বিতরণ করেছি। এবং যেসব মাদ্রাসা এটার সাথে সম্পৃক্ত হয়েছে, যেসব এতিমখানা সম্পৃক্ত হয়েছে, তারা সরকার নির্দিষ্ট মূল্যেই চামড়া বিক্রি করতে পেরেছে। আর যারা না বুঝে এটার সাথে সম্পৃক্ত হননি, তারা উপকারভোগী হননি। এবছর আমার ধারণা আমাদের মাদ্রাসা এতিমখানায় এটা যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, সো প্রথম বছর হিসেবে অ্যাবাউট 25-30% মাদ্রাসা এটার সাথে সামগ্রিকভাবে সম্পৃক্ত হয়েছে, যদিও সরকার শতভাগ মাদ্রাসা এটাতে দেওয়ার চেষ্টা করেছেন। চামড়া তো একটা কমোডিটি, এইটার দাম নির্ধারিত হবে নিশ্চয়ই ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, কিন্তু সরকার যখন দামটা বেঁধে দেয়, এটা যৌক্তিক কোনো পদক্ষেপ হয় কিনা? রাইট, যে এটা মুক্তবাজার অর্থনীতিতে বাজার ব্যবস্থাপনার উপরই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে সকল জায়গায়, যেটাকে সিন্ডিকেশন বলে মানুষ সরলভাবে প্রকাশ করে থাকে, এই দুর্বৃত্তায়নের ফলে কিছু কন্ট্রোল মেজার্স গভর্নমেন্ট নিতে বাধ্য হয়। সেটা ভোগ্যপণ্যের ক্ষেত্রেও আমরা সরকার করে থাকে। বাট যত তাড়াতাড়ি সরকার এখান থেকে উঠে আসতে পারে ততই ভালো, অর্থনীতির জন্য ভালো। কিন্তু সেটার জন্য যে নীতি পালন করা দরকার ব্যবসায়ীদের এবং সকলের, বাজারে কোনো আর্টিফিশিয়াল ঘাটতি তৈরি না করা বা আর্টিফিশিয়াল সংঘবদ্ধ কোনো আচরণ না করা, এবং এটা না করার জন্য আমাদের কম্পিটিশন কমিশন আছে, বাট আমাদের কম্পিটিশন আইনেও ঘাটতি রয়েছে, যে ঘাটতিগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি। এবং যতক্ষণ আমাদের তো বিগত 15 বছরে আমাদের সমস্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে। সো এই সক্ষমতা নষ্ট করার কারণেই আমাদের বাজার ব্যবস্থায় এই সিন্ডিকেশনগুলো হয়, মানে অসৎ উদ্দেশ্যে সংঘবদ্ধ কিছু ব্যবসায়ী মিলে তারা যখন এই এতিমের হকগুলোকে নষ্ট করার চেষ্টা করে, তখন সরকারের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরেকটা উদ্যোগের যে বিষয়টা আলোচনায় আসছে, যে ওয়েট ব্লু রফতানিটা 3 মাসের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন ওয়েট ব্লু যদি রফতানি উন্মুক্ত করে দেওয়া হয়, আমাদের এখানে তো চামড়ার একটা বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সুতরাং ওইখানে যারা ট্যানারি চালান তাদের একটা ঘাটতি তৈরি হতে পারে। সো এইটা কি যৌক্তিক হলো কিনা? 30 বা 40 বছর আগে আমাদের দেশ থেকে ওয়েট ব্লু চামড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়। এই প্রথম আমরা এই চামড়াটাকে একটা সাময়িকভাবে নিষেধাজ্ঞাটা তোলা হয়েছে। ওই একই কারণে যেটা আমি আগে আপনাকে ব্যাখ্যা করছিলাম, যে একটা সরবরাহ ঘাটতি এবং একটা চাহিদার বাড়তি তৈরি করা, যার ফলে মূল্যমান বৃদ্ধি পায়। আমাদের যে শিল্প সক্ষমতা, এটা আমরা ব্যবহার করতে চাই, এবং এই শিল্প সক্ষমতা ব্যবহার করার জন্য আমাদের উদ্যোক্তা এবং আমাদের ব্যবসায়ীদেরকে এবং সরকারের নীতি একসাথে কাজ করতে হবে। দুঃখজনকভাবে এই জিনিসটা কাজ করছে না বা করেনি এতদিন পর্যন্ত। এটাকে উপযোগী করার জন্য আমাদের সেন্ট্রাল এটিপি বা যে একটা কেন্দ্রীয়ভাবে একটা চামড়া শিল্পনগরী তৈরি করা হয়েছে, এখানেও যদি আপনি দেখেন যে সেই হাজারীবাগের পুরনো ট্যানারিগুলোকে যখন ট্রান্সফার করা হয়েছে এই জায়গার মধ্যে, এখানেও একটা দুর্বৃত্তায়নের একটা মহা ছাপ রয়ে গিয়েছে। ওই জায়গাগুলোর উপরে কারোর আগ্রহ ছিল, হাজারীবাগের জায়গাগুলোর উপরে। এইখানে যে সেন্ট্রাল ইটিপি যেটা করা হয়েছে, সেটাও মানে শুধু অপর্যাপ্ত না, অসম্ভব ত্রুটিযুক্ত। এবং এখানে উদ্যোক্তা এবং সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে ধরনের সহযোগিতা বা সমন্বয়ের দরকার ছিল, সেই জিনিসগুলো অনুপস্থিত। চামড়া শিল্পে যারা ব্যবসায়ী আছেন, ওনারাও একটা পুঞ্জীভূত লোকসান এবং একটা পুঞ্জীভূত লোন নিয়ে
এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে আমাদেরকে এই চামড়াগুলোকে ডিসপার্স করার জন্য আমার ধারণা যে ওয়েট ব্লুর চামড়াটা যদি আমরা কিছুটা রপ্তানি করি এবং সাময়িকভাবে, এতে শিল্পের সক্ষমতা ব্যবহার বরং বাড়বে, কমবে না। কেন বাড়বে? কারণ আমাদের যে চামড়ার পরিমাণগতভাবে আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীর প্রায় টোটাল যে চামড়া হয় এর 3 ভাগ চামড়া শুধু বাংলাদেশে হয়। কিন্তু এই চামড়াগুলোকে পরিপূর্ণভাবে প্রসেস করার মতো শিল্প সক্ষমতা আমাদের আছে কিনা এটাও একবার ভেবে দেখা দরকার। 2014-15 অর্থ বছরের দিকে $1 বিলিয়ন টাচ করেছিলাম, এখনো পর্যন্ত ওই বৃত্তি আটকে আছি। অথচ ভিয়েতনাম প্রায় $20-25 বিলিয়ন শুধুমাত্র চামড়া এবং নন লেদার ফুটওয়্যার বা শুজ থেকে তারা আয় করে, রপ্তানি আয় করে। এই পটেনশিয়ালের জায়গাটা আমরা আসলে কেন কাজে লাগাতে পারিনি? কেন এটার ব্যবহারটা যৌক্তিক পর্যায়ে যায়নি আজ পর্যন্ত? আমার মনে হয় এই ক্ষেত্রে কম বেশি আমরা সকলেই দায়ী। উদ্যোক্তারা, সরকারের নীতি, আমাদের ব্যবসায়িক পরিবেশ এবং সার্বিক দুর্বৃত্তায়ন। আমাদের কিছু কাগজের লক্ষ্য তৈরি করা হয়েছিল, প্রকল্প করা হয়েছে, কিন্তু এটার মধ্যে যে ইন্টেলেকচুয়াল এলিমেন্ট যার বিনিময়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করে সেটাকে উপযোগী করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগগুলো করা। দেখেন, এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক বাজার থেকে আমি যেটা বুঝতে পারছি যে আমাদের জুতোর প্রচুর অর্ডার আসছে। অনেক মানে আমি এটাকে এনফোর্স গ্রোথ বলি, মানে অনেকটা অ্যাকামপ্লিশ না, মানে আপনাকে চাপিয়ে দিচ্ছে, আপনি সেই অর্ডার নিয়ে বড় হওয়ার চেষ্টা করছেন। বাট সেটা তো আমাদের সৌভাগ্য যদি কেউ আমাদের উপরে চাপিয়ে দেয়, ক্রয়াদেশ চাপিয়ে দেয়। কিন্তু আমরা যদি নিজেদের সক্ষমতা তৈরি না করি, ভিয়েতনাম কিভাবে গ্রো করেছে, আই এম শিওর উই ক্যান লার্ন ফ্রম দোজ এক্সপিরিয়েন্সেস। যে আমরা ওখান থেকে যদি শিক্ষাগুলো নিই, এবং শুধু ভিয়েতনাম না, যেহেতু আমরা ভাগ্যবান যে আমাদের কাঁচামালটা স্থানীয় পর্যায়ে আছে, সো আমাদের এবং পণ্যের যে উদ্ভাবন, এই সকল কিছুর সমন্বয়ে আমাদেরকে বাজার অন্বেষণ করে আমি নিশ্চিত যে আমাদের এই ব্যবসাকে ঘুরে দাঁড় করানো সম্ভব। এই খাতের জন্য অত্যন্ত আলোচিত একটা বিষয় হচ্ছে LWG সার্টিফিকেশন। বলা হচ্ছে যে এইটা আমরা যতদিন পর্যন্ত বাড়াতে না পারবো, এখন পর্যন্ত মাত্র 8টা ট্যানারি আমাদের এই সার্টিফিকেশন আছে, ইন্ডিয়াতে কয়েকশো আছে বা অন্যান্য দেশে। এটা তো আমাদের এইটা অর্জনের ক্ষেত্রে আপনার বিশেষ কি পদক্ষেপ থাকবে? সেটা শিল্প মন্ত্রণালয়ের সাথে মিলে হোক বা আপনি ইন্ডিভিজুয়ালি কোনো উদ্যোগ নেবেন কিনা? নিশ্চিতভাবে আমি শিল্প মন্ত্রণালয়ের সাথে মিলিয়ে কাজটা করছি। শিল্প উপদেষ্টা সহ আমি প্রায় 4 বার ওখানে গিয়েছি। যেহেতু আমার নিজের অভিজ্ঞতা রয়েছে, অনেকগুলো ইটিপি আমি নিজেও বানিয়েছি, সো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ওনাদের ডিজাইনটাকে নিজে পার্সোনালি রিভিউ করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। যে সক্ষমতার উপর এটাকে তৈরি করা হয়েছিল এটা 4 ভাগের 1 ভাগ চলছিল। আমাদের পরপর 2টা ভিজিটের পরে এটা অলরেডি 50% ইমপ্রুভ করে এটা এখন 50% ক্যাপাসিটিতে চলছে। এখানেও প্রায় 360-70 কোটি টাকার একটা প্রকল্প বানানো হয়েছিল, যেটা আমি নিজে রিভিউ করে দেখে এটা মাত্র 5-6 কোটি টাকার মধ্যেই কাজটা হয়ে যাবে। আশা করছি আগামী 4 থেকে 6 মাসের ভিতরে এটা 100% সক্ষমতায় কাজ করবে। বাট এই সিইটিপিটা কাজ করলেই কি আমাদের LWG সার্টিফিকেশন হবে? হবে না, কারণ আমাদের প্রয়োজনীয় নম্বর হচ্ছে 1700। সিইটিপিতে আমরা নাম্বার পাবো মাত্র 300। সো আমাদের বাকি 1400 নাম্বার হচ্ছে ট্যানারির নিজস্ব সক্ষমতা এবং তার ঘরের ভিতরের যে পরিবেশ এবং যে আয়োজনটা আছে সেটাকে করতে হবে। সো আমরা অনেক সময় জিনিসগুলোকে ইম্পার্শিয়ালি তাহারা এবং আমাদের মধ্যে যদি এই ধরনের আচরণ থাকে, তাহলে আমরা এই সমস্যার সমাধান কখনোই করতে পারবো না। এটা সমস্যাটা আমাদের হতে হবে। এখানে তাহারা আমরা করলে কাজটা হবে না। সো এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বেরে এসে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। 8টা প্রতিষ্ঠান যে LWG সার্টিফিকেশন পেয়েছে, এটাও তো আমাদেরকে শিখায় যে কিভাবে পেতে হয়। কারণ আমার ঘরের মধ্যে 8টা রেফারেন্স রয়েছে।
সো এই 8টাকে আমরা কিভাবে 80টায় উন্নীত করব, বা আমাদের যে 1-200 ট্যানারি আছে এটাকে আমরা কিভাবে করব, এটা সরকার সিটিপি সমস্যা ইনশাল্লাহ সমাধান করে ফেলবে। এখন ট্যানারির যারা উদ্যোক্তা আছেন ওনাদের বাকি 1400 মার্ককে ইমপ্রুভ করার জন্য ওনাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, এবং এখানে প্রয়োজনীয় যেসব সহায়তা সরকারের জন্য দেওয়াটা প্রয়োজন সেটা সরকার দিবেন ইনশাল্লাহ। আসলে একটা প্রশ্ন না করলেই নয়, যে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা দীর্ঘদিন ধরে আছে যে কমোডিটি মার্কেট নিয়ে, যে এখানে কিছু সিন্ডিকেশনের ব্যাপার আছে বড় বড় পণ্যের ক্ষেত্রে, বিশেষ করে তেল, চিনি, ডাল বা চালের ক্ষেত্রেও হতে পারে। আপনি আসলে সরকারে ঢুকে কি দেখলেন? এই সিন্ডিকেটটা কিভাবে আছে, আদৌ আছে কিনা, এবং আপনি এইটার এগেনস্টে কোনো যৌক্তিক পদক্ষেপ নিতে পেরেছেন কিনা? আমি যে আগে দুর্বৃত্তায়নের কথাটা বারবার ব্যবহার করেছি, প্রথম কথা হচ্ছে আছে, দ্বিতীয় কথা হচ্ছে কাঠামোটা কি কাঠামোতে আছে। যেমন মনে করেন একজন লোক 8টা ব্যাংকের মালিক ছিলেন, উনি অনেকের এলসি খুলতে দিতেন না। গুটি কয়েক কোম্পানি এলসি খুলতে পারতো, বাকিরা এলসি খুলতে পারতো না। সো সরবরাহ ক্ষেত্রে গুটি কয়েক কোম্পানির হাতেই পুরো ব্যবসাটা নিয়োজিত ছিল, এবং সেখানে আপনি ট্যারিফ কমিশন বলেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, এবং যারা এই গুটি কয়েকজন যারা এই ব্যবসাটার সাথে সম্পৃক্ত ছিলেন, একটা আনহোলি অ্যালায়েন্সের মাধ্যমে ভোক্তাদেরকে বা ক্রেতাদেরকে বাধ্য করা হয়েছে যে অতিরিক্ত মূল্যে পণ্য কেনার জন্য, এবং আমরা অতিরিক্ত মূল্যে পণ্য কিনেছি। আমরা এই জিনিসটাকে যখন ব্রড বেস করা শুরু করলাম এবং বৈচিত্র্য আনার জন্য আমি নিজেই বেশ কয়েকটা ব্যবসায়ী সম্মেলন করেছি, এবং ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের এলসি খুলে দিয়ে সরবরাহ ব্যবস্থায় একটা ওপেননেস তৈরি করেছি। এটাতে কি মানে এটাতে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনে কি আমি খুশি না? আমি খুশি না। কেন খুশি না? কারণ হয়েছে কি জানেন, এই 15 বছরে কেউ এত বড় হয়ে গিয়েছে যে, আর কেউ এত ছোট হয়ে গিয়েছে যে এই সমীকরণটা টানতেও আমাদের একটু সময় লাগবে। না, আমার একটা কমন প্রশ্ন, বা এটা সাধারণ মানুষেরও প্রশ্ন, সাপোজ তেলের বাজারটা হয়তো 7-8 জনের হাতে পড়ে, চাইলেই এই বাজারে কেউ রোল প্লে করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন আছে। চিনির ক্ষেত্রেও তাই, ডালের ক্ষেত্রেও তাই। আপনি কি এই জায়গাটা ফুললি ওপেন, মানে যে কেউ চাইলে ব্যবসা করতে পারবে, যে কেউ চাইলে আমদানি করতে পারবে, এইটা কি আপনি নিশ্চিত করতে পারবেন? এটা তো মোটো আমার উপরে নির্ভরশীল না। আপনি চাইলে আপনিই পারবেন। মানে ব্যবসা করার ক্ষেত্রে তো মানে ইনফ্যাক্ট কখনোই এই নিয়ন্ত্রণ ছিল না। তাহলে বিগত সরকার, ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করেছে? আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন, বিগত সরকারেও কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল না। নিয়ন্ত্রণটা ছিল যে কেউ একজন, আপনি এলসি খুলতে গিয়েছেন, আপনার এলসি হয়নি, আমি খুলতে গিয়েছি, আমারটা হয়েছে। আনসিন একটা ব্যারিয়ার কিন্তু ছিল। আনসিন একেবারে সিন ব্যারিয়ারই ছিল, যে এটা আপনার জন্য যেটা সিদ্ধ ওটা আমার জন্য সিদ্ধ না, এবং গুটি কয়েকটা লোকের জন্যই সিদ্ধ ছিল, তো বাকি কারোর জন্যই সিদ্ধ ছিল না। তো এই ব্যারিয়ারটা তো এই সরকারের আন্ডারে নাই। কিছু কিছু ব্যবসার জন্য তো ব্যাপক পুঁজির দরকার। আপনি যদি তেলের ব্যবসার কথা চিন্তা করেন, আসতে পারবে না যে আপনি প্রায় 25 লক্ষ টন তেল বাংলাদেশে, মানে তার মানে কত কোটি লিটার হয়। এখানে যদি কেউ প্রতিযোগিতায় কালকে আমি আসতে চাই, তাহলে আমারে তো মিনিমাম 1000 কোটি টাকার একটা পুঁজি নিয়ে আসতে হবে। যে ওই জিনিসটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যে সমীকরণটা এতই অসম, 15 বছরে ব্যাপারটাকে এমন পরিমাণ অসম করে দেওয়া হয়েছে যে কারোর জন্য এই ব্যবসায় আসাটাও খুব সহজ নয়। বাট তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব। যেমন আমি আপনাকে বললাম যে একটা বড় শিল্প গ্রুপ নতুন তেলের ব্যবসায় এসছে, উইচ ইজ ভেরি গুড। আমি আপনার ওই যে আর্মিদের যেটা ওয়েলফেয়ার ট্রাস্ট, সেনা কল্যাণ, ওনাদের একটা বেশ বড় অয়েল মিল আছে। আমি ব্যক্তিগতভাবে নিজে গিয়েছি ঘুরতে, এবং ওনাদেরকে সক্ষম করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি দিয়েছি। অনুরূপভাবে যে জিনিসটা আরও অবাক করার মতো, সেটা হচ্ছে আমাদের দেশে প্রায় 6 লক্ষ টন রাইস ব্র্যান অয়েল হয়। এই 6 লক্ষ টন ক্রুড অয়েল ভারতে রপ্তানি হয়ে যেত। সো আমরা এই রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি।
সো নিষেধাজ্ঞা দেওয়ার ফলে এই 6 লক্ষ টন এখন আমার আমদানি করতে কম লাগবে। এই যে নীতির মধ্যে দুর্বৃত্তায়ন, মানে ব্যাপারটাকে অর্থনৈতিকভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা ছিল কেন জানি করা হয়েছে, যে আমার মাথায় কোনো স্বাভাবিক ব্যবসায়িক বুদ্ধি তো আমার আসে না। দীর্ঘমেয়াদে ব্যাপারগুলোকে এমনভাবে মানে অসম করা হয়েছে যে সমতা আনাটাও সময় সাপেক্ষ এবং জটিল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম সবচেয়ে বড় এককভাবে যদি আমরা চিন্তা করি রপ্তানির বাজার, সেখানে যে শুল্কের সংকটটা, আমরা স্থগিতের মধ্যে আছি, কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম কোন ধরনের প্রস্তুতি বাণিজ্য মন্ত্রণালয় নিয়েছে, আমরা আশাবাদী কিনা? যুক্তরাষ্ট্র যে থিওরিতে শুল্ক আরোপ করেছে যে ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু ইজ ইয়োর ট্যারিফ। তো এখন আমাকে যদি আমার অর্থনীতির সক্ষমতার বাইরে, তো আমি তার দেশ থেকে আমদানি করতে পারবো না। আবার পৃথিবীর আমদানি কার্যক্রম এতই বৈচিত্র্যময় যে আমার যুক্তরাষ্ট্রের অনেক পণ্য আমি যুক্তরাষ্ট্রের বাইরের দেশ থেকেও কিনি। না, মানে যুক্তরাষ্ট্রেই উৎপাদিত পণ্য, কিন্তু সেটা হয়তো শিপমেন্ট আসছে দুবাই থেকে, আসছে সিঙ্গাপুর থেকে, সো যেটাকে হয়তো বা সরাসরি যুক্তরাষ্ট্রের পণ্য হিসেবে দেখাচ্ছে না। আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের সাথে বাড়াতে অবশ্যই আগ্রহী। আমরা যে মূলত 4টা পণ্য যুক্তরাষ্ট্র থেকে যেটা কিনে থাকি, আমাদের 75% ইয়েটাই হচ্ছে এই 4টা। একটা হচ্ছে সয়াবিন অয়েল, একটা হচ্ছে আপনার মেটাল স্ক্র্যাপ, এলপিজি, এবং আমাদের আরেকটা পণ্য কি আমার এই মুহূর্তে, কটন, এক্স্যাক্টলি কটন। সো আমরা এই প্রত্যেকটা পণ্যতেই আমরা গ্রোথ করার অপরচুনিটি দেখি। সো এই অনুযায়ী আমার যে কাউন্টারপার্ট যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী, ওনার কাছে আমি এই পর্যন্ত পরপর 2বার চিঠি লিখেছি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নিজে উনি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে যে ওনার কাউন্টারপার্টের সাথে মিটিং করে আসছেন, এবং আমরা সর্বশেষ যে ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাদের মানে আগ্রহের সাথে আমাদের প্রপোজালকে ওনারা নিয়েছেন, আমাদের চিঠির ওনারা জবাব দিয়েছেন, পরপর 2টো চিঠির জবাব দিয়েছেন। শেষ চিঠিতে আমরাও আমাদের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছি। এবার আমরা বাজেটেও দেখলাম যে ইউএস থেকে আমদানি করা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কিছু শুল্ক সংক্রান্ত ডিসিশন নেওয়া হয়েছে। দিন শেষে আপনি আশাবাদী কিনা যে এই জটিলতা কেটে যাবে? দেখেন, আমরা ইউএস থেকে করার জন্য আমরা করতে পারি না, কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা বায়োল্যাটারাল করিনি। আমরা যেটা করেছি, হ্যাঁ, ইউএস থেকে যে পণ্যগুলো হয় ওগুলো উপর লক্ষ্য রেখে প্রায় 100টা পণ্যের উপরে আমরা শুল্ক 0 করে দিয়েছি। বাট এটা শুধু যে ইউএস থেকে আমদানি করলে হবে তা না, এটা ভারত থেকে আমদানি করলেও হবে, বা এটা পাকিস্তান থেকে আমদানি করলেও হবে, বা চায়না থেকে আমদানি করলেও হবে। বাট এই পণ্যগুলো নর্মালি আমরা ট্রেডিশনালি ইউএস থেকে কিনে থাকি। সো এই কারণে আমরা মনে করি যে এটা অন্য দেশ থেকে হবে না। আমি আশা করি যে আমি যেটা বললাম, যে এটা আসলে একটা স্পেকুলেটিভ ডিসকাশন হবে। এই স্পেকুলেশনটা করা আমার জন্য জটিল, বিকজ আমি স্পেকুলেট করতে পছন্দ করি না। আমি আশা করি যে আমার অবস্থানকে আমি সুস্পষ্টভাবে আমার আমেরিকান কাউন্টার পার্টদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ওনারা বিবেচনায় নিয়ে যদি ওনারা মনে করেন যে আমরাও মনে করি, আমি মনে করি যে আমরা যে যুক্তরাষ্ট্রে ব্যবসা করি এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতা দিয়ে ব্যবসা করি, কারণ আমরা শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। আমরা শুধু এইটুকুই আশা করি যে যুক্তরাষ্ট্র আমাদেরকে আর্টিফিশিয়ালি আমাদের প্রতিযোগিতা সক্ষমতাটাকে নষ্ট করে দিবে না। ওনারা যদি মনে করেন যে না, আমাদের সাথে আমাদের যে মানে কম্প্যারেবল যে ইকোনমিগুলো আছে তার সাথে ওনারা হোয়াট এভার দ্য রাইট ট্যারিফ, আমরা ওই ট্যারিফে ব্যবসা করব। আমরা সম্প্রতি ভারতের ক্ষেত্রেও দেখলাম যে কিছু কিছু পাল্টাপাল্টি সিদ্ধান্ত এসেছে। আপনি যেটা বললেন যে তুলনা, আমরা সুতা আমদানি বন্ধ করেছি। সো আমরা যে সুতা আমদানিটা বন্ধ করেছি এটা প্রথম না, এটা মনে হয় 3rd বা 4th টাইম আমরা বন্ধ করছি। আপনি যদি দেখেন যে আমাদের সুতায় উৎপাদনে আমাদের বিনিয়োগ প্রায় $22 বিলিয়ন, এবং আমাদের এটা অর্থনীতির একটা মৌলিক একটা চালিকা শক্তি। আমরা ভারতের যে রপ্তানির লক্ষ্যমাত্রা তৈরি করেছেন ওনারা, শুধু গার্মেন্টস সেক্টরে ওনারা $100 বিলিয়ন রপ্তানি করতে চান।
ওনারা প্রায় 60,000 কোটি রুপির একটা ভর্তুকি দিচ্ছেন, ইনক্লুডিং ক্যাপিটাল সাবসিডি, যেটাকে মূলধন সাবসিডি দিচ্ছেন। মানে আপনি ফ্যাক্টরি করলে সরকার একটা আপনার মূলধনের একটা অংশ দিচ্ছেন, বেতনেরও একটা অংশ দিচ্ছে। আমি যে কথাটা আপনাকে পূর্বে বলছিলাম যে আমরা WTO ফ্রেমওয়ার্কে আন্তর্জাতিকভাবে কাজ করে থাকি। সো WTO ফ্রেমওয়ার্কে যদি আপনি চিন্তা করেন, তাহলে যদি কেউ মানে তার কোনো পণ্যকে কোনো বাজারে এসে ডাম্প করে, তাহলে আপনি এন্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করার আপনি অধিকার রাখেন। এটাকে আপনি মানে মেজার করতে হবে যে ইনজুরিটা কতটুকু হচ্ছে, ওই পরিমাণ যে পরিমাণ আপনার মূল্যমানের ইনজুরি হচ্ছে ওই মূল্যমান আপনি অ্যান্টি ডাম্পিং দিতে পারেন। আমরা যদি অ্যান্টি ডাম্পিং ইম্পোজ করার আমাদের বিশ্লেষণ বলে ট্যারিফ কমিশন কর্তৃক যে আমরা একটা অ্যান্টি ডাম্পিং দিতে পারি। আমরা বাণিজ্যের সুসম্পর্ক বলেন অথবা আমরা বাণিজ্যকে গতিশীল রাখার উদ্দেশ্যে আমরা অ্যান্টি ডাম্পিং দিইনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মানে শুধু ল্যান্ড পোর্ট দিয়ে যে আমদানিটা হয়, এই ল্যান্ড পোর্ট আমদানিটা আমরা বন্ধ করেছি। যে আমাদের যেটা আগেও বহুবার হয়েছে, 2018 সালে আবার এটাকে খুলে দেওয়া হয়। সো আমাদের নিজস্ব যে বিনিয়োগ এবং আমাদের প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থান আছে এখানে, এটা একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে যাচ্ছিল এবং এই ভারতীয় যে 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 ডাম্পিং প্রাইসটাকে আমাদের নিজস্ব শিল্প এটা ফেস করার সক্ষমতা ছিল না। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভারত আমাদের যে ট্রান্সশিপমেন্ট যে অপরচুনিটি ছিল এটা ক্যান্সেল করা হলো। আমাদের প্রায় $3 বিলিয়ন পণ্য এইভাবে ট্রান্সশিপমেন্ট হয়ে ভারতের মাধ্যমে দিয়ে যেত। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা এটাকে এটাকে অল্প সময়ে মোটামুটি ওভারকাম করে ফেলেছেন। আমরা পরিপূর্ণভাবেই ওভারকাম করে ফেলেছি, মানে খুবই অল্প সময়ে। এবং এটা সম্ভব হয়েছে অফকোর্স আমাদের সকলেরই সামগ্রিক প্রচেষ্টা, প্রধান উপদেষ্টার নির্দেশনা এবং আমাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই জিনিসটাকে মানে উত্তরণ করতে পেরেছি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভারত আমাদের রপ্তানির উপরে বিভিন্ন কয়েকটা ল্যান্ড কাস্টমস বর্ডারে ওনারা মানে বিধিনিষেধ আরোপ করেছেন। এতে আমাদের রপ্তানির ক্ষতিগ্রস্ত হবে। বাট আমরা আশা করি, আমি ভারতীয় কমার্স মিনিস্টারের কাছে আমাদের অবস্থানটাকে উল্লেখ করে ওনাকে আমি চিঠি দিয়েছি এবং মিটিংয়ের জন্য আমি অনুরোধ করেছি এবং আমি আশা করি যে আমরা যে পণ্যটা ভারতে রপ্তানি করি, এইটা ভারত তো নিজেই একটা টেক্সটাইল শিল্পে খুবই স্বয়ংসম্পন্ন একটা দেশ। তারপরে আমরা যখন আমাদের গার্মেন্টস ভারতের বাজারে রপ্তানি করি, এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতা দিয়েই রপ্তানি করি। আমার ধারণা ভারতীয় যারা ক্রেতা সাধারণ আছেন এবং যারা এই রিটেল সেগমেন্ট যারা আছেন, এনারাও তো এটার একটা ক্ষতি শিকার হবেন। ফলশ্রুতিতে আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে পারবো বলে আশা রাখি। এমনি তাদের সাথে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, বাণিজ্যিক বিচারে যদি আমরা বলি, বা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে কিনা? সেটা তো আপনারা যেটা মিডিয়াতে দেখছেন, আমাদের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বিমস্টেক সম্মেলনেও মিটিং করেছেন। আমাদের তরফ থেকে না যে মানে টানাপোড়েন, বাট অফকোর্স একটা তো প্রচ্ছন্ন বা আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের মানে সেটা রাজনৈতিক কারণে হোক, ভূ রাজনৈতিক কারণে হোক, আমরা একটা আচরণ দেখতে পাচ্ছি। কিন্তু আমি বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে আমরা স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। সো এটার সাথে আমরা রাজনৈতিক বিষয়কে মেলাতে চাই না। অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা, আমাদেরকে বেশ লম্বা একটু সময় দিয়েছেন। আমরা আশা করি পরবর্তীতে এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনার সাথে আরও একবার আলোচনার সুযোগ পাব। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন আপনারা সবাই।